আজকে খগেন খুড়োর বাড়ির বৈঠকখানায় আবার সন্ধ্যাকালীন আড্ডা বসেছে। রোজকার মতো আজও মাস্টার, খগেন খুড়ো, নিতাই, হারান এরা সবাই উপস্থিত রয়েছে। এমন সময় নিতাই বলে উঠলে, তা খুড়ো, আজকে একটা গল্প শোনাও। অনেকদিন তো হলো গল্প শোনাওনি। তোদের আমার কথাগুলো গপ্প বলে মনে হয়? এগুলো আমার জীবনের সত্যি ঘটনা, বুঝলি? আহা খুড়ো, চড়ছো কেন? নিতাই এরকম কিছু বলতে চাইনি। আরে না না, নিতাই সেরকম কিছু বলতে চাইনি, আপনি বলুন না। আপনার জীবনের সত্যি একটা ঘটনা, অনেক দিন তো সত্যিই হলো একটা ঘটনা শোনাননি। ঠিক আছে, বলছি। তবে এই নিতাই, তোকে আমি সাবধান করে দিচ্ছি, তুই যদি ঘটনার মাঝখানে কোনো ফুট কেটেছিস তাহলে কিন্তু আমি আর জীবনে সত্যি ঘটনার কথাগুলো বলবো না। আরে খুড়ো, না না, ও কিচ্ছু বলবে না। নিতাই, তুই একদম কোনো কথা বলবি না। হ্যাঁ, আপনি বলুন বলুন। তাহলে শোনো, আমি স্কুলে মাস্টারি পাওয়ার 2 বছর পরে নিশুতিপুর থেকে বদলি হয়ে মাঝের গ্রামে চলে আসি। সেটিও একেবারেই প্রত্যন্তর গ্রাম। তবে গ্রাম থেকে স্কুলের দূরত্ব ছিল অনেকটাই। আমি যে বাড়িতে উঠেছিলাম সেখান থেকে আমি সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত করতাম। আমার সাথে আমার একজন সহকর্মীও যাতায়াত করতেন। তার নাম ছিল বিভূতি আচার্য। তিনি যদিও এই মাঝের গ্রামেরই বাসিন্দা। তা আমরা রোজই সাইকেল নিয়ে সকাল 9টায় বেরিয়ে পড়তাম আর ফিরতাম সেই সন্ধ্যে 6টা কি 7টায়। এইভাবেই নির্ঝঞ্ঝাটে বেশ দিনগুলো কেটে যাচ্ছিল। গ্রামের লোকজনও ছিল বেশ ভালো। বিভূতিবাবু ছিলেন খুবই ভালো মানুষ এবং হাসি খুশি মানুষ, আর তার সাথে ছিলেন খুবই খাদ্যরসিকও। প্রায় দিনই তার বাড়িতে মাছ মাংসের রেলা লেগেই থাকতো। আমারও প্রায় দিনই ডাক পড়তো তার বাড়িতে। আমার সাথে তার বেশ আলাপ জমে গেছিল। এরকম করে চলে এলো এপ্রিল মাস। ভ্যাপসা গরমে প্রাণ যায় যায় আর কি। তবে এখন যেমন গরম পড়ে এরকম গরম তখন কিন্তু পড়তো না। যাই হোক, এপ্রিল মাস, মার্চ মাসে ইয়ার এন্ডিং হয়ে গেছে। স্কুলে এখন অডিট চলছে। তা অডিট চলার কারণে প্রায় দিনই ফিরতে রাত হচ্ছিল। প্রায় 9টা থেকে 10টা বেজে যাচ্ছিল বাড়িতে আসতে। একদিন হলো কি, যে অফিসাররা অডিট করতেন তারা এলো দেরি করে। সেদিন প্রায় 11টা বেজে গেছে, তখনও অডিট চলছে। বিভূতিবাবু আমায় বললেন, বুঝলেন খগেনবাবু, বিকালে সেই বেরোলাম, তখন একটা বড় রুই মাছ কিনে এনেছিলাম। কোথায় ভাবলাম গিন্নিকে দিয়ে গিয়ে বলবো ভালো করে রেঁধে দাও, তার কপালে সইল না। আমি বললাম, কি আর করবেন, অপেক্ষা করুন, ওনাদের কাজ শেষ না করে আমাদের তো যাওয়া চলবে না। এরকম করতে করতে প্রায় রাত 12টা বেজে গেল। এক সময় চিফ অডিটর অফিসার বললেন, আচ্ছা আজ এই পর্যন্তই থাক, আবার কাল হবে। তারপর আমরা যে যার জায়গা ছেড়ে উঠে পড়লাম। স্কুল থেকে বেরিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। সাইকেলের সামনে লাইট লাগানো রয়েছে, তাই সাইকেল চালাতেও কোনো অসুবিধে হচ্ছিল না। বিভূতিবাবু আর আমি দুজনেই নিজেদের মধ্যে কথা বলতে বলতে সাইকেলের প্যাডেলে চাপ দিচ্ছিলাম। বিভূতিবাবু কিছুটা আসার পরে একটু চুপচাপ হয়ে গেলেন। তাকে একটু চিন্তিত বলেই মনে হলো। কি হলো, চুপ করে গেলেন যে? কিছু ব্যাপার নিয়ে চিন্তা করছেন নাকি? না, সেরকম কিছু না, আসলে অনেকটাই তো রাত হয়ে গেছে, তাই ভাবছি। হ্যাঁ, তা তো হলোই, কি আর করা যাবে। না, আসলে একটা ভয়ের ব্যাপার রয়েছে, বুঝলেন কি না? কিসের ভয় বলুন তো? মাঝের গ্রাম স্টেশনে ঢোকার আগে যে রেলওয়ে ক্রসিং গেটটা পেরিয়ে আমরা গ্রামে যাই, সেই জায়গাটার কথাই বলছি। আসলে ওই জায়গাটা মোটেই ভালো নয়, বুঝলেন? কেন বলুন তো, কি আছে, কিসের ভয় রয়েছে? আমরা তো এতদিন ধরে যাতায়াত করছি, কোথায় কিছু তো ভয়ে সেরকম দেখিনি।
না, সেরকম কিছু নয়। লোকে বলে গভীর রাতে যারা যাতায়াত করে তারা নাকি অনেক কিছুই দেখেছে ওখানে। জায়গাটায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে, অনেক মানুষেরই প্রাণ গেছে। আর ওই রেলওয়ে ট্র্যাকে ইচ্ছাকৃতই হোক বা অনিচ্ছাকৃতই হোক, ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের সামনে এসে প্রায় লোকই কাটা পড়ে। তাদেরই বিদেয়ী আত্মারা ওই জায়গায় ঘোরাফেরা করে বলে শোনা গেছে। আপনি কখনো কিছু দেখেছেন নাকি? না মশাই, আমি কখনো কিছু দেখিনি, তবে শুনেছি এই পর্যন্ত। আর গভীর রাতে ফেরার পথে অনেকেই মারা গেছে, এ কথাও কিন্তু সত্যি কথা। আমি আর কি বলবো, এটা তো বলতে পারি না আমি কিছু বিশ্বাস করি না, কারণ এর আগে আমার সাথে নিশুতিপুরে যা হয়েছে তা আজও আমার মনে আছে। তাই বিভূতিবাবুকে আর কিছু বললাম না। লোকটা এমনিতেই একটু ভীতু প্রকৃতির। তাই আমি বললাম, আরে না না, কিছু হবে না বিভূতিবাবু, আপনি বৃথাই ভয় পাচ্ছেন, চলুন চলুন। এইভাবে আরও 10 মিনিট সাইকেল চালানোর পর আমরা এসে পৌঁছলাম মাঝের গ্রাম রেলওয়ে ক্রসিংয়ের কাছে। দূরে গেটম্যানের রুমটা দেখা যাচ্ছে। গেটম্যানের রুমটা তো দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু কেউ সেখানে উপস্থিত রয়েছে কি না সেটা বুঝতে পারলাম না, কারণ গেটম্যানের অফিসের রুমটা ঘুটঘুটে অন্ধকার। তাই আমি বিভূতিবাবুর উদ্দেশ্যে প্রশ্ন করলাম, আচ্ছা বিভূতিবাবু, কি ব্যাপার বলুন তো, গেটম্যানের রুমটা এরকম অন্ধকার কেন? কেউ কি থাকে না নাকি এই সময়? এখানে কি কোনো গেটম্যানের পোস্টিং নেই নাকি? আছে, তবে রাত 9টার পর লাস্ট ট্রেন চলে গেলে সেও তল্পি তল্পা গুটিয়ে কেটে পড়ে। সে কি, কেন? কেনর উত্তর ওই একটাই, ভয়। তার বক্তব্য এই ক্রসিংয়ে নাকি প্রায় কিছু ছায়ামূর্তিকে দেখা যায়। সে নাকি একবার তাদের হাতে মরতে মরতে বেঁচেছিল। তারপর থেকে সে আর শেষ ট্রেন চলে গেলে এই চত্বরে থাকে না। আমরা ক্রসিং ছাড়িয়ে কিছুটা এসেছি, এমন সময় মনে হলো কিছু যেন আমাদের পিছনে গড়িয়ে গড়িয়ে আসছে। আমি বিভূতিবাবুকে বললাম, আচ্ছা বিভূতিবাবু, আপনি কোনো শব্দ পাচ্ছেন? পাচ্ছি, কিছু একটা যেন আমাদের পিছনে বিভূতিবাবুর কথা শেষ হলো না, তার আগেই আমাদের পিছন থেকে একটি বিকৃত কণ্ঠস্বর ভেসে এলো। এই কে যাস রে? আমায় একটু তোর মাছটা দিয়ে যা, অনেক দিন মাছ খাইনি। এই তোর মাছটা একটু দে না, এই তোর মাছটা একটু দে না রে। বিভূতিবাবু আমায় ভয়ে ভয়ে বললেন, মশাই, ও কে ও? চুপচাপ প্যাডেলে চাপ দিন, কোনো কথা বলবেন না, আর ভুল করেও পিছনে ঘুরে তাকাবেন না, তাহলেই কিন্তু বিপদ। বিভূতিবাবু আমার কথা শুনে ঘাড় নাড়লেন। আমায় আমার বাবা বলেছিলেন এরকম সমস্যায় পড়লে যদি ওদের ভুল করেও মাছ কেউ দিয়েও দেয়, তাহলে সেই মাছ ওরা নিমেষের মধ্যেই খেয়ে নেয়, আর তারপর যে ওদের মাছ দেবে তাদেরও ঘাড় মোটকে ওরা তার রক্ত পান করে। আমি মনে মনে একটা ছক কষলাম আর বিভূতিবাবুকে বললাম, শুনুন বিভূতিবাবু, ভুল করেও ওকে মাছটা দেবেন না, আপনাকে যেমনটা বলবো আপনি ঠিক তেমনটা করবেন। বিভূতিবাবু আবারও আমার কথা শুনে ভয়ে ভয়ে ঘাড় নাড়লেন। তখনও সেই বিকৃত গলার কণ্ঠস্বর বলে চলেছে, এই তোর মাছটা একটু দে না, এই তোর মাছটা একটু দে না রে। হ্যাঁ রে, মাছ দেবো, তুই আমাদের সাথে পিছনে পিছনে আয় না। দিবি? মাছ দিবি? সত্যি বলছিস তুই মাছ দিবি আমাকে? হ্যাঁ রে, তুই আয় না, আমাদের পিছনে পিছনে আয়। এইভাবেই সেই প্রেত আমাদের পিছনে পিছনে গড়িয়ে গড়িয়ে আসতে লাগলো। আমরা প্রায় বিভূতিবাবুর বাড়ির কাছে চলে এসেছি। এমন সময় বিভূতিবাবুকে চুপি চুপি বললাম, বিভূতিবাবু, আমায় আপনি মাছটা দিয়ে দিন, আর সামনে এগিয়ে গিয়ে আপনার বাড়ির চৌকাঠে ঢুকে পড়ুন। তিনি তাই করলেন। আমি মাছটি হাতে নিয়ে সাইকেল থেকে নেমে পড়লাম, আর পিছনে ঘুরে এই প্রথমবারের জন্য সেই প্রেতকে দেখলাম। কি ভয়ানক!
তার শুধু মাথাটাই রয়েছে। মাথার পরে গলা দেহ কিচ্ছু অবশিষ্ট নেই, শুধু মাথাটাই আমায় বারবার মাছটা দিয়ে দেওয়ার জন্য বলছে। আমি মনে সাহস সঞ্চয় করে বললাম, মাছ খাবি তাই না, নে এই নে বলে বিভূতিবাবুদের বাড়ির সামনের পুকুরে মাছটি ছুঁড়ে ফেলে দিলাম। ফেলে দিয়ে দৌড় দিলাম বিভূতিবাবুদের বাড়ির চৌকাঠের দিকে। বাবার কাছে শুনেছিলাম যে বাড়িতে সকাল সন্ধ্যে ধূপ ধুনো দেওয়া হয় এবং পুজো হয়, সেই সব বাড়িতে এরকম অশুভ প্রেতরা প্রবেশ করতে পারে না। সেই প্রেতটি দূর থেকেই আমাদের শাসাতে লাগলো। এইবারের মতো বেঁচে গেলি, পরে যদি তোদের কখনো পাই তাহলে তোদের ঘাড় মুটকে তবে আমার শান্তি হবে। সেই রাতটা আমি বিভূতিবাবুদের বাড়িতেই কাটিয়েছিলাম। বাইরে বেরোনোর মতো সাহস আমার ছিল না। ছিল আমার জীবনের আরো একটি সত্যি ঘটনা। ওরে বাবা দারুণ, রাতে একা শুতেও আজকে ভয় লাগবে। খুড়ো, আজকে যা একটা গল্প শুনিয়েছো, বেশ কয়েকদিনের রেস কাটতে সময় লাগবে। তবে রে বেয়াদব, আবার আমার ঘটনাগুলোকে গল্প বললি?